হেমার কথাগুলো নত মস্তিষ্কে পুরোটাই শুনল মেঘা। জবাবে বিনয়ী কণ্ঠে বলল, আমি সর্বোচ্চ চেষ্টা করব আন্টি, আপনার এবং আপনার পরিবারের সম্মান রক্ষা করতে। নীলাদ্রি এসব আর নিতে পারছে না। সে মনে মনে মায়ের উপর চরম বিরক্ত। একটা সামান্য বিষয় নিয়ে এত কাহিনীর কি আছে? মনের অসন্তোষ মানেই চেপে রেখে স্বাভাবিক স্বরে বলল সে, আচ্ছা হয়েছে, এবার ওকে ছাড়। ফিরে এসে আমার আবার জরুরি কাজ আছে। হেমা ছেলের কথার ধরন কিছুটা আঁচ করতে পারলেও তেমন গুরুত্ব দিলেন না। সে মিষ্টি হেসে মেঘাকে বললেন, তাহলে এবার আয়, নিজেদের খেয়াল রাখিস। মেঘা মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর নীলাদ্রির পিছু পিছু বেরিয়ে যায়। নীলাদ্রি ড্রাইভ করছে, পাশেই মেঘা বসে। মেঘার দৃষ্টি বাহিরে হলেও তার হাত পায়ের চঞ্চলতায় পুরোপুরি স্পষ্ট অস্বস্তিবোধ। নীলাদ্রি বুদ্ধিমান ছেলে, বিষয়টা অনেক আগে থেকেই সে লক্ষ্য করেছে। যাত্রা যত এগোচ্ছে মনের অশান্তি ততই বেড়ে চলেছে। নীলাদ্রির নিজেরও খানিক আনইজি লাগছে। অস্বস্তি দূর করতে নীলাদ্রি মুখ খুলল, বলল, নিষাদকে ছেড়ে থাকতে তোমার বোধহয় খারাপ লাগে, তাই না? মেঘা চমকে উঠল। অন্য মনস্ক থাকায় নিস্তব্ধ গাড়ির মধ্যে নীলাদ্রির আওয়াজ যেন বজ্রপাতের নেয়। মেঘা হালকা ঘুরে বসে উত্তরে বলল, তা একটু তো লাগেই, এই নিঃসঙ্গ জীবনে আমার একমাত্র সঙ্গী। তুমি চাইলে আমিও কিন্তু তোমাকে সঙ্গ নিতে পারি। আফটার অল, একসঙ্গে অনেকটা সময় যখন কাটাতেই হবে, তখন আর এভাবে চুপচাপ বসে কেন? চলো টুকটাক আড্ডা দিতে দিতে যাওয়া যাক। জি অবশ্যই। নীলাদ্রি ড্রাইভ করতে করতে ভাবতে থাকে, পরপরই প্রশ্ন করে, আচ্ছা মেঘা, বিয়ে নিয়ে তোমার প্ল্যানিং কি? এবারেও মেঘা চকিত নজরে তাকায়। নীলাদ্রি যেন সর্বোপরি তাকে হঠাৎ হঠাৎ ঘাবড়ে দেওয়ার পায়তারা নিয়ে চলে। এই মুহূর্তে মেঘার বলার মতো কিছুই নেই। তবুও সে কিছুক্ষণ ভেবে বলল, কোনোই প্ল্যানিং নেই। এভাবে হয় নাকি? বিয়ে নিয়ে সবাই কিছু না কিছু প্ল্যানিং তো থাকেই। তুমি হয়তো আমাকে বলতে চাইছো না। না তেমন কিছু নয়, আমি আসলে সেভাবে ভাবছি না কিছু। আমার কিন্তু অনেক প্ল্যানিং আছে। তাই বুঝি? হুম। তুমি নিশ্চয় এখন আমাকে নির্লজ্জ ভাবছো যে একটা ছেলে হয়ে আমি কিভাবে এসব প্ল্যানিং করে ফেলেছি। এমা না না, তা কেন? সবার চাওয়া পাওয়া, ইচ্ছে অনিচ্ছে কি এক হয়? সবাই সবার মতো করে ভাববে, এটাই তো স্বাভাবিক। জানো, আমার হাজার হাজার ইচ্ছের মধ্যে খুব যত্নে বেড়ে ওঠা একটি ইচ্ছে হলো, আমি রোজ রাতে আমার বাড়ি ফেরার পথে একটি বকুলমালা সঙ্গে করে নিয়ে আসব এবং সেই মালা সযত্নেই আমার স্ত্রীর খোপায় পরিয়ে দেব। বকুলমালার প্রসঙ্গ উঠতেই মেঘার এতক্ষণের কৌতূহলী আদলে নেমে এলো ঘোর আমাবস্যা। এই বকুলমালা ঠিক এভাবেই কেউ তাকে রোজ পরিয়ে দিত। শ্রাবণ নিজে বাহির থেকে আনতো না ঠিকই, কিন্তু বাড়ির পেছনের বিশালাকার বকুলতলা থেকে ফুল কুড়িয়ে সেই ফুলের মালা তৈরি করে সে মেঘার খোপায় গুজে দিত। অতীত থেকে বাস্তবে ফিরে বিরস মুখে মেঘা উত্তর দিল, আপনার চিন্তা ভাবনা সত্যি সুন্দর। নীলাদ্রি মুচকি হেসে বলল, ধন্যবাদ। ইতিমধ্যে ওদের গাড়ি এসে পৌঁছেছে গন্তব্যে। বিশাল বড় শপিং মল। মেঘা নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বের হতে গিয়ে দেখে নীলাদ্রি আগে থেকেই ডোর খুলে দাঁড়িয়ে আছে। মেঘা ইতস্তত করে নেমে পড়ে। এত সম্মান তাকে কেন দিতে হবে? সে কি এখনো এতটা সম্মানের যোগ্য? এলোমেলো ড্রাইভ করে শেষমেশ আহসান মঞ্জিলের সম্মুখে এসে ব্রেক করলো শ্রাবণ। তৃপ্তর নিকট থেকে বেরিয়ে অস্থির মনটাকে শান্ত করার পন্থা হিসেবে মেঘার দর্শনকেই সহজতর বলে মনে হলো তার। আহসান মঞ্জিলের ডান পাশ বরাবর গাড়ি পার্ক করে বাহিরে বেরিয়ে এলো সে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে দৃষ্টি স্থাপন করলো দূর বেলকনিতে। বেলকনি শূন্য। এখান থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে ঘরের মধ্যে অন্ধকার। প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। এতক্ষণে তো লাইট অন করা উচিত ছিল। শ্রাবণ সময় ব্যয় করলো না আর। পকেট থেকে ফোন বের করে হাতে নিল। অতি কৌশলে জোগাড় করা নম্বরটিতে ডায়াল করলো। কল ঢুকছে কিন্তু রিসিভ হচ্ছে না। ওভাবেই বাঁচতে বাঁচতে প্রথম কলটি কেটে যায়। শ্রাবণের মেজাজ কিঞ্চিত চটেছে। সে ফোনের স্ক্রিনে তাকিয়ে সূচক শব্দ তুলে পুনরায় ডায়াল করলো। এবারও কলটি বেজেই চলেছে। শ্রাবণ ভেবেছে এবারও ধরবে না। কল শেষে হতে হতে যখন সে ফোনটি পকেটে ঢোকানোর পায়তারা করছে, তখনই অপর পাশ থেকে ভেসে এলো এক মোহনীয় নারী কণ্ঠ। আসসালামু আলাইকুম, কে বলছেন? শ্রাবণ দ্রুত ফোন কানে তুলল। গুমট কণ্ঠে শুধু সালামের প্রতি উত্তরে বলল, ওয়ালাইকুম আসসালাম। অতঃপর দুপাশেই দুজন নিশ্চুপ হয়ে রয়। নিঃশ্বাসের শব্দবিহীন কোনো কিছুই সুস্পষ্ট নয়। মেঘা বুঝে গেছে ওপাশের মানুষটির পরিচয়। এভাবে কত বছর পর ফোনে আলাপ হচ্ছে ভেবেই তার সর্বাঙ্গে কাটা দিয়ে উঠছে।
দুপাশ থেকে দুই মানবী যখন নীরবতার বেড়াজালে আটকে অনুভূতির প্রতিযোগিতায় ব্যস্ত, ঠিক তখনই ফোনের স্পিকার ভেদ করে উল্কার গতিতে ছুটে আসে আরেকটি কণ্ঠস্বর। মেঘা, দেখো তো এটা বেশি সুন্দর নাকি ওটা? আই এম কনফিউজ। তৃতীয় ব্যক্তির আগমনের সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভারী বজ্রপাতের ন্যায় হাড় কাঁপানো ধ্বনিতে হিম হয়ে এলো মেঘার কলিজা। কোথায় আছো? সঙ্গে কে? তীব্র শঙ্কা থেকে মেঘার কণ্ঠ আপনা আপনি রোধ হওয়ার উপক্রম। শ্রাবণের প্রশ্নের জবাবে কি উত্তর দিবে, কিভাবে উত্তর দিলে ভালো হবে কিছুই আন্দাজ করতে পারছে না সে। কিছুক্ষণ নিশ্চয়ই ভেবেই কাটিয়ে দিল। এদিকে অধৈর্য হয়ে শ্রাবণ জোরে সোরে ধমকে বলল, আনসার মি ড্যামেট, কোথায় আছো? মেঘা কিঞ্চিত কেঁপে উঠল। এদিকে তার পাশে নীলাদ্রি নন স্টপ বকবক করেই চলেছে। শেষমেশ উপায়ন্তর না পেয়ে মেঘা এক পলক নীলাদ্রির দিকে তাকিয়ে পুনরায় ফোনে মনোনিবেশ করে গলা ছেড়ে বলল, আমি শপিং মলে আছি। শ্রাবণের কণ্ঠ আরো নিরেট হয়ে এলো। বলল, কার সঙ্গে? ইয়ে মিস্টার নীলাদ্রির সঙ্গে। একই ছাদের নিচে থেকেও দূরত্বের খাতিরে নীলাদ্রিকে সেরকম কোনো সম্বোধনে মেঘা এখন অবধি ডাকেনি। তাই আজও মিস্টার নীলাদ্রি বলেই পরিচয় দিয়েছে। কিন্তু এই ছোট্ট সম্বোধনটুকুই শ্রাবণের মনে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে কম কিসে। সে সবেগে আরেকটি ধমকের সহিত বলল, মিস্টার নীলাদ্রি কি তোমার থেকে বয়সে কম তো নয়? ভাইয়া বলতে আটকায় কিসে? মেঘা হতভম্ব। সে তো এভাবেই বলেছে, আলাদা করে এসব ভাবার সুযোগ হলো কবে? কিন্তু এই লোক তো ঠিক এটাও ধরে বসেছে। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল মেঘা। সম্মুখে বলল, আসলে ওভাবে ভাবিনি কখনো। শ্রাবণ গজগজ করতে করতে বলল, তা ভাববে কেন? ভাববে শুধু আমার মাথা খাওয়ার উপায়। মেঘা ভ্রু কুচকে বলল, হোয়াট? না কিছু না। এখন কোন মলে আছো জলদি বলো। কেন, কি করবেন? প্রশ্ন বাদ দিয়ে আনসার দাও। মৃদু ধমকে চুপসে গেল মেঘা। ফটাফট বলে দিল মলের অ্যাড্রেস। অতঃপর তড়িঘড়ি করে কল কেটে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ল। এদিকে নীলাদ্রি বকবক করে হাঁপিয়ে উঠেছে। মেঘা কল কেটেছে লক্ষ্য করতেই পুনরায় শুরু করে দিয়েছে তার বকবকানি। মেঘা এমনিতেই টেনশনে, তার উপর নীলাদ্রির বকবকানিতে বিরক্ত হচ্ছে। সরাসরি তো আর প্রকাশ করতে পারছে না, তাই মনে মনে ভাবল, পুরুষ মানুষ এত টকেটিভ হয় কি করে? ও মাই গড। বিরাট বড় শপিং মলের সম্মুখে এসে গাড়ি থেমেছে। গাড়ি থামার সঙ্গে সঙ্গে দ্রুত পায়ে ভেতর থেকে বেরিয়ে এসেছে শ্রাবণ। সেভাবেই ব্যস্ততা স্বরূপ লিফট ক্রস করে একেবারে মলের দোতলায় গিয়ে থেমেছে। বেশিক্ষণ কসরত করতে হয়নি তাকে। এদিক ওদিক দেখতেই পেয়ে গেছে কাঙ্ক্ষিত মানুষটিকে। শ্রাবণ গজগজ করতে করতে এগিয়ে যায় একেবারে মেঘার সম্মুখে। মেঘা তখন নীলাদ্রির পছন্দের সঙ্গে হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলাচ্ছিল। পূর্ব প্রস্তুতি থাকলেও শ্রাবণকে দেখে চমকে উঠেছে। চমকাবে না? অমন অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে থাকলে যে কারোরই প্রাণ পাখি পালাতে চাইবে। সেখানে মেঘা তো কেবল চমকেছে মাত্র। মেয়ে মানুষের এত বাহিরে কি? রাত দিন এক করে টই টই করে বেড়ানো শুধু। এখনই চলো আমার সঙ্গে। এমন কথার উপযুক্ত কোনো জবাব আছে কি মেঘার নিকট? হয়তো নেই। সে আমতা আমতা করে কতক্ষণ মস্তিষ্ক হাতড়ে জবাব খুঁজল, কিন্তু ফলাফল শূন্য। শেষমেশ তিতি বিরক্ত হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কিন্তু সেই নিশ্চপতা পছন্দ হলো না শ্রাবণের। সে চাপা ধমকে বলল, কিছু বলেছি তোমায়, শুনতে পাওনি? এভাবে কিভাবে যাব মিস্টার নীলাদ্রি? মেঘা বলতে বলতে থেমে গেল, কারণ মিস্টার নীলাদ্রি বলার সঙ্গে সঙ্গে শ্রাবণের চেহারায় কেমন হিংস্রতা ফুটে উঠেছে, যা মেঘার আত্মা কাঁপিয়ে তুলতে যথেষ্ট। তাই সে ওখানেই থেমে গিয়ে সংশোধন করে বলল, ইয়ে মানে নীলাদ্রি ভাইয়া সঙ্গে আছে। আমি এভাবে হুট করে কিভাবে যেতে পারি? শ্রাবণ দাঁত কিরমির করে বলল, যেভাবে হুট করে চলে এসেছো সেভাবেই হুট করে চলে যাবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যখন বলেছি তখন সেটাই হবে, ব্যাস। দুজনের কথা কাটাকাটির মধ্যে নীলাদ্রি হাজির। সে গিয়েছিল একটু জেন্টস কর্নারে। শ্রাবণকে এখানে দেখে শুরুতেই সে বিস্মিত হয়েছে, পরপর নিজেকে সামলে নিয়ে এগিয়ে এসেছে। হ্যাঁ শ্রাবণ শাহরিয়ার, কেমন আছেন ব্রো? অলওয়েজ হ্যাপি। নীলাদ্রি হাস্যোজ্জ্বল মুখে হাত বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। নীলাদ্রির মিষ্টি কথাগুলো এই মুহূর্তে শ্রাবণের কাছে অত্যন্ত তেতো স্বাদের মনে হলো। মনে মনে খিটমিটিয়ে বলল, সব হ্যাপিনেস তো তুই মাটি করছিস শালা। সরাসরি হাতে হাত মিলিয়ে মৃদু স্বরে বলল, আই এম অলওয়েজ ফাইন ব্রো, আপনার কি খবর? আমি তো বিন্দাস আছি, খাচ্ছি, খুঁজছি, শপিং করছি। শ্রাবণ পুনরায় বিড়বিড়িয়ে বলল। তা তো দেখতেই পাচ্ছি। মুখোমুখি স্মিত হেসে কথা শেষ করার ভঙ্গিতে মেঘার দিকে দৃষ্টি দিল। ইশারায় চোখ রাঙানি দিয়ে বেড়ানোর জন্য তাড়া দিতে লাগলো। মেঘা নিরুপায় হয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রাবণের চাটকতার দৃষ্টিতে। শ্রাবণ সেভাবেই সমানে দৃষ্টি শাসন করে চলেছে।
এত কিছুর কোনোটিই কি নীলাদ্রির চোখে পড়েনি? হ্যাঁ, খুব করে পড়েছে। সে অগোচরে হেসেছে প্রশান্তিময়। হেমা আর আমিন আহসান যখন নিজেদের মনের সুপ্ত বাসনা জানিয়েছে, দুই ভাই বোনের নিকট প্রস্তাব রেখেছিল মেঘাকে নীলাদ্রির বউরূপে স্বীকৃতি দিতে চায়, ঠিক তখনই অগোচরে নিশাদ ভাইয়ের কাছে ব্যক্ত করে মেঘার করুণ অতীত। নীলাদ্রি বুদ্ধিমান ছেলে, সবকিছুই বুঝে নিয়েছে খুব সহজে। সেই সরলতা থেকে সে মেঘাকে নানা সময় কয়েকটি প্রশ্নও করে ফেলেছে, কিন্তু যখন বুঝতে পেরেছে মেঘা বিব্রত বোধ করে, তখন মজা বলেই উড়িয়ে দিয়েছে সে বাক্য। সেসব সরলতা মাথায় চেপে আজও কিছু মজা করার ছলে সবকিছু জেনে বুঝেও শুধুমাত্র শ্রাবণকে চেঁচাতে সে বলল, মিস্টার শ্রাবণ, আমাদের কেনাকাটা প্রায় শেষ। জিনিসগুলো গাড়িতেও তোলা হয়ে গেছে। এখন আমি আর মেঘা ভাবছিলাম একটু খাওয়া দাওয়া প্লাস ঘোরাঘুরি করে বাড়ি ফিরব। ইউ ক্যান অলসো গো ইউথ আস ইফ ইউ ওয়ান্ট। মেঘা ভূত দেখার মতো চমকে উঠল। বিস্ময় নিয়ে তাকালো নীলাদ্রির পানে। তাদের মধ্যে এমন প্ল্যানিং কখন হলো? আজকে শুধু মেঘার জন্য চমক অপেক্ষা করছে নাকি? পদে পদে চমকিত করছে সকলে তাকে, বিশেষ করে এই দুই পুরুষ। শ্রাবণের ইচ্ছে করছে নীলাদ্রির গলাটা টিপে দিতে, মেঘাকেও ছাড় দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। অতিরিক্ত ক্রোধে সে শুধু পাথর বনে দাঁড়িয়ে আছে। নীলাদ্রি ব্যাপারটা আন্দাজ করতে পেরে আরও একটু উস্কে দিতে বলল, তো মেঘা চলো, আমরাই বরং চলে যাই। মিস্টার শ্রাবণের বোধহয় যাওয়ার ইচ্ছে নেই। মেঘা একবার নীলাদ্রি তো একবার শ্রাবণের দিকে তার অসহায় দৃষ্টিতে তাক করছে। কি করবে, কার দিকে যাবে, চরম দ্বিধায় রয়েছে সে। ঠিক সেই সময়ে কাউকে কিছু বলার বা ভাবার সুযোগ না দিয়ে ঝড়ের বেগে মেঘার ডান হাতটা শক্ত করে চেপে ধরে হনহনিয়ে হাঁটতে শুরু করলো শ্রাবণ। মেঘা কয়েকবার নীলাদ্রির দিকে তাকিয়ে করুণ দৃষ্টি নিক্ষেপ করলো। এছাড়া তার আর কিছুই করার নেই, কিন্তু ভেতরে ভেতরে চরম অস্বস্তিতে পড়ল। আজ বাড়ি ফিরে নীলাদ্রিকে কি জবাব দেবে সে? নীলাদ্রি যদি তার মাকে জানিয়ে দেয় এসব ঘটনা, সেখানেও নিশ্চয়ই জবাবদিহি করতে হবে। পরিশেষে দেওয়ার মতো প্রত্যুত্তর কি তার কাছে আছে? মল থেকে বেরিয়ে জোর কদমে হেঁটেই একেবারে গাড়ির কাছে এসে থামল শ্রাবণ। কার ডোর ওপেন করে সজোরে ছুঁড়ে ফেলল মেঘাকে কারের মধ্যে। তারপর নিজেও চেপে বসল। প্রয়োজনে অধিক স্পিড দিয়ে মুহূর্তের মধ্যেই পৌঁছে গেল তার কাঙ্ক্ষিত আঙিনায়। চোখের পলকে এক নির্জন নিরিবিলি রাস্তা বেয়ে গাড়ি এসে থেমেছে একটি পরিপাটি সৌন্দর্যপূর্ণ ডুপ্লেক্স বাড়ির সম্মুখে। মেঘা কেবলই স্বস্তির নিঃশ্বাস ফেলে শান্ত হয়েছে। এতক্ষণ গাড়ি চলছিল নাকি তাণ্ডব ঠিক বুঝতে পারছিল না। বুকে হাত রেখে লম্বা শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে নিল সে। আর চোখে এক পলক পর্যবেক্ষণ করলো শ্রাবণের ভাবগতি। শ্রাবণ সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে পড়েছে। পুরোটাই ড্যাব ড্যাব চোখে তাকিয়ে দেখল মেঘা। শ্রাবণ বেরিয়ে যেতেই তার হুঁশ ফিরল। এলোমেলো ভাব কাটিয়ে সোজা হয়ে বসলো। বাহিরে দৃষ্টি নিতেই থমকে গেল সে। সর্বপ্রথম তার চোখ যায় ডান পাশের বিশাল বড় গেটটিতে, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা সুখনীর। এই সুখনীরে তার আর শ্রাবণের কত স্মৃতি জড়িয়ে। বছর 3 পূর্বে নতুন বিবাহে উপহার স্বরূপ তার শ্বশুর ইকরাম চৌধুরী বাড়িটি লিখে দিয়েছিল ছেলে বউয়ের নামে। প্রায়শই মেঘা শ্রাবণকে নিয়ে এই বাড়িতে ছুটে আসতো, নিজেদের মতো সময় কাটাতো। কখনো কখনো রাতেও থেকে যেত। মেঘা ধীর চলনে গাড়ি থেকে নামলো, অবিশ্বাস্য, স্তম্ভিত, বিষয়াবিষ্ট লোচনে এগিয়ে চলল। লোহার কারুকার্যময় গেট পেরিয়ে প্রবেশ করলো ভেতরে। তার অশ্রুসিক্ত দৃষ্টি নির্বিশেষ চেয়ে চেয়ে দেখছে নিজ হাতে গড়ে তোলা সেই ছোট্ট সুখের নীড়টাকে। এই বাড়ির প্রতিটি আসবাবপত্র, প্রতিটি কোণা তার নিজ হাতে সাজানো। সদর দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সর্বপ্রথম তার চোখ যায় বিশালকৃত সম্পূর্ণ লিভিং রুমে। মেঘা আবেগ আপ্লুত হয়ে প্রতিটি জিনিস গভীর মনোযোগে দেখছে। তার ঠিক পেছন পেছন শ্রাবণ এগোচ্ছে। মেঘা যেন শ্রাবণের বর্তমান অস্তিত্ব স্মরণেই নেই। সে নিজের অতীতের অতলে তলিয়ে। মেঘার সবকিছু কম্পিত হস্তে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। এটা ধরছে তো ওটা ধরছে, কখনো কখনো ছুটে ছুটে গিয়ে আবার থেমে পড়ছে, ডুকরে কেঁদে উঠছে, পুনরায় অন্য কিছুতে মনোযোগ ঘুরিয়ে শান্ত হচ্ছে। এভাবেই চলছে। একটু দূরে দাঁড়িয়ে অসহায় নেত্রে মেঘার পাগলামিগুলো গলকাধরণ করছে শ্রাবণ। এভাবে চলল আরও কিছু সময়। পরপরই মেঘা ছুটতে চলে গেল ওপরে। শ্রাবণ ও মেঘার পিছু পিছু ছুটল। সোজা বেডরুমে গিয়ে মেঘার পা জোড়া থামে। এখানেও আবেগিনী তার হৃদয়ের অনুভূতি মিশিয়ে ছুঁয়ে দেয় সব কিছু। সর্বশেষ তার হাতে শোভা পায় শ্রাবণের সঙ্গে যুগলবন্দি ফটো ফ্রেম। মেঘা চোখ টপটপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে সেই ফ্রেমে। সে হাত এগিয়ে মুছতে উদ্যত হয়, কিন্তু তার আগেই সেটা টেনে নেয় শ্রাবণ। ঠিক মেঘার মতোই আবেগ আপ্লুত অনুভূতির সংমিশ্রণে মিলেমিশে একাকার হয়ে কোমল হস্তে ফ্রেম থেকে অশ্রুটুকু মুছে নেয়। মেঘা ছলছল নয়নে শ্রাবণের দিকেই চেয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার প্রেমিক পুরুষকে।
যার বর্তমান রূপ ঠিক সেই 3 বছর আগেরই প্রতিচ্ছবি। মেঘা শ্রাবণের হাতের উপর হাত রাখে, তার দৃষ্টিতে অতিশয় প্রত্যাশা লুকিয়ে, সুখ পাখিকে ধরার এক অব্যক্ত আকুলতা। এবারে নিরাশ হয় না মেঘা। শ্রাবণ সায় দেয় তার ডাকে, ধরা দেয় সুখ পাখি হয়ে। ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে পুরো ঘরে দৃষ্টি ঘুরিয়ে সে মেঘার পানে চেয়ে ভাঙা স্বরে উচ্চারণ করল, আমাদের সংসার